নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন গুম শেখ হাসিনার পরিকল্পনায়। জানাবো উপদেষ্টা মাহফুজের পোস্ট ও হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানাবো বিএনপির 2 কক্ষ সংসদের প্রস্তাব কিভাবে বাস্তবায়ন হতে পারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন গুম শেখ হাসিনার পরিকল্পনায়। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় কেন্দ্রীয় কর্মসূচির মাধ্যমেই তার ঊর্ধ্বতন কর্মকর্তারা হাজার হাজার মানুষকে গুম করেছে। অন্তর্বর্তী সরকার গঠিত কমিশন প্রাথমিক প্রতিবেদনে এমনটাই জানিয়েছেন বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমস। সোমবার ঢাকা থেকে সাইফ হাসনাত ও নয়াদিল্লি থেকে মুজিব মিশলের এক্স বাংলাদেশি লিডার অর্কেস্ট্রেটেড ম্যাস ডিসঅ্যাপিয়ারেন্স ইনকোয়ারি ফাইন্ডস শিরোনামে প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার 15 বছরের শাসনামলের নানা নির্যাতন পরিপূর্ণভাবে প্রকাশ্যে আসতে শুরু করেছে। হাসিনার পতনের পর দেশে বিশৃঙ্খল পরিস্থিতিতে গুম হওয়াদের পরিবার প্রিয়জনদের খবর জানতে সরকারি অফিস এবং সামরিক ব্যারাকের বাইরে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে। গুম হওয়া অনেকেই বন্দিদশা থেকে ফিরে এসে তাদের অভিজ্ঞতা সবার কাছে তুলে ধরেছেন। এমন কিছু ঘটনা নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে। অবসরপ্রাপ্ত বিচারক মাইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গুম কমিশনের সদস্যরা বলেছেন যে আগস্টের শেষের দিকে কাজ শুরু করার পর থেকে তারা গুমের বিষয়ে 1600টিরও বেশি রিপোর্ট পেয়েছেন। তবে তারা ধারণা করছেন এ ধরনের ঘটনার প্রকৃত সংখ্যা এর চেয়েও 2 বা 3 গুণ বেশি। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, গুমের ঘটনা সেন্ট্রাল কমান্ড স্ট্রাকচার এর অধীনে এবং একেবারেই অধরা রাখতে 15 বছরেরও বেশি সময় ধরে পদ্ধতিগতভাবে ডিজাইন করা হয়েছিল। এটি টপ ডাউন পদ্ধতিতে পরিচালিত হতো, অর্থাৎ দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ সহকর্মীরাই এর সঙ্গে জড়িত ছিলেন। কমিশন বন্দীদের রাখা হয়েছিল এমন কমপক্ষে 8টি গোপন স্থাপনা চিহ্নিত করেছে এবং এসব স্থানে নির্যাতনের পদ্ধতিকে প্রাতিষ্ঠানিক নির্যাতন বলে উল্লেখ করা হয়েছে। শনিবার শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের কাছে উপস্থাপন করা প্রাথমিক প্রতিবেদনে কমিশন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছে। কমিশনের সদস্য নূর খান লিটন বলেন, আমরা প্রত্যক্ষদর্শীর বিবরণ, চেইন অব কমান্ডের বিবরণ এবং কিভাবে নির্দেশ জারি করা হয়েছিল সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করেছি। এসব বিবরণ গুমের সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। শেখ হাসিনার দলের নেতারা অবশ্য কমিশনের প্রাপ্ত তথ্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করে প্রত্যাখ্যান করেছেন। তারা বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের হাসিনার শক্তিশালী পদক্ষেপকে কলঙ্কিত করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আওয়ামী লীগের সিনিয়র নেতা আফম বাহাউদ্দিন নাসিম বলেছেন, এটি আসলে বানোয়াট গালগল্প। শেখ হাসিনার চরিত্র হরণ এবং দেশের মানুষের সামনে তার সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা ছাড়া এটা আর কিছুই নয়। প্রতিবেদনের সংক্ষিপ্ত সংস্করণ ডক্টর ইউনূসের কার্যালয়ের সাংবাদিকদের দিয়েছে। এতে বলা হয়েছে, নির্দিষ্ট ব্যক্তিকে গুম করতে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিট প্রায়ই সমন্বিতভাবে কাজ করেছে। গুম হওয়ার পর তাকে তুলে নেওয়ার অভিযোগ অস্বীকৃতি করতে তারা নির্দিষ্ট ব্যক্তিকে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে ফেলত। যাদের ছেড়ে দেওয়া হতো তাদের প্রায়ই মুখ বন্ধ রাখার শর্তে ছাড়া হতো বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কমিশনের সদস্য লিটন বলেন, তদন্তকারীরা অনুমান করেছেন এখন পর্যন্ত নথিভুক্ত 1600টি অভিযোগের চেয়ে প্রকৃত গুমের সংখ্যা 2 বা 3 গুণ বেশি হতে পারে। লিটন বলেন, কমিশন ভিকটিমদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশদ বিবরণ এড়ানোর ব্যাপারেও সতর্ক ছিল। তিনি বলেন, বাংলাদেশে ভিকটিম সুরক্ষার কোনো আইন নেই, তাই আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হয়েছে। উপদেষ্টা মাহফুজের পোস্ট ও হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের দেওয়া সাম্প্রতিক একটি ফেসবুক পোস্ট ভারতের আসাম, ত্রিপুরা সহ বৃহৎ বাংলার ম্যাপ এবং ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ইত্যাদি প্রসঙ্গে নিজেদের অবস্থান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বক্তব্য তুলে ধরেন। এছাড়া বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রায় 350 কিলোমিটারের সীমান্তের পুরোটায় দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে যাওয়ার প্রসঙ্গ নিয়েও কথা বলেন
ম্যাথিউ মিলার। মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক বলেন, সম্প্রতি ডক্টর ইউনূসের এক উপদেষ্টা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসাম সহ ভারতের অংশকে সংযুক্ত করে একটি ম্যাপ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিতর্কিত পোস্ট দিয়েছিলেন। এ ধরনের পোস্ট দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকির কারণ হতে পারে। যুক্তরাষ্ট্র সরকার কি এই বিষয়টিকে উদ্বেগের সঙ্গে দেখছে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে সমর্থন করার জন্য এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে কোনো পরামর্শ দেওয়ার কথা বিবেচনা করবে? জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমি এ ধরনের কোনো পোস্ট সম্পর্কে অবগত নই। আপনি আমাকে এখন যা পড়ে শোনালেন এর বাইরে আমি আর কিছু জানি না। সাধারণ নিয়মাবলী, আমি যে বিষয়টি দেখিনি বা অবগত নই সে বিষয়ে কোনো মন্তব্য করি না। এরপর ওই প্রশ্নকারী সাংবাদিক বলেন, সম্প্রতি জুলাই আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি, ভারতে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই বিষয়ে কিছু কি বলবেন? ম্যাথিউ মিলার জানান, এই বিষয়েও তিনি কোনো মন্তব্য করবেন না। এরপর প্রশ্নকারী বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করেন। জবাবে মিলার বলেন, আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে এই বিষয়টির ক্ষেত্রে ধারাবাহিকভাবে যুক্ত রয়েছি। আগের সরকারকে যেমন জানিয়েছিলাম, এই সরকারকেও জানিয়েছি যে গণমাধ্যমের স্বাধীনতা থাকা উচিত বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে। আমরা মনে করি সংবাদপত্রের স্বাধীনতাকে সম্মান করা উচিত এবং এই ধরনের মামলাগুলো আইনের শাসন এবং সংবাদপত্রের প্রতি শ্রদ্ধার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে মোকাবেলা করা উচিত। পরে অন্য এক সাংবাদিক বাংলাদেশ মিয়ানমার সীমান্তের মিয়ানমার অংশটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যাওয়া নিয়ে প্রশ্ন করেন। জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা এই ঘটনাবলীর দিকে ঘনিষ্ঠভাবে নজর রাখছি এবং সংঘাত ও আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নষ্ট হওয়ার আশঙ্কায় আমরা উদ্বিগ্ন। রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানের সহায়তা করার বিষয়টি আমাদের জন্য অগ্রাধিকার। বাংলাদেশের জনগণ এবং সরকার বার্মায় নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় প্রদানে উদারতা দেখিয়েছে এবং আমরা রোহিঙ্গা ও বার্মার অন্যান্য দুর্বল সম্প্রদায়ের সদস্যদের যারা সেখানে আশ্রয় নিয়েছে তাদের সহায়তার জন্য বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যাব। বিএনপির 2 কক্ষর সংসদের প্রস্তাব কিভাবে বাস্তবায়ন হতে পারে? বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্র কাঠামোয় বড় ধরনের পরিবর্তন ঘটানোর সুযোগ এসেছে। জুলাই গণ অভ্যুত্থান ও শেখ হাসিনার সরকারের পতনের পরে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার নিয়ে জোরে সোরে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকার 2 পক্ষ থেকে রাষ্ট্র কাঠামোয় কি ধরনের পরিবর্তন আনা যায় তা নিয়ে আলোচনায় আন্তরিকতা লক্ষণীয়। যদিও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ রয়েছে কিভাবে ও কখন এসব সংস্কার হবে, কিন্তু রাষ্ট্র কাঠামো পরিবর্তন যে প্রয়োজনীয় তা নিয়ে কারো দ্বিধা নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর সমমনা দলগুলো রাষ্ট্র সংস্কারের যে 31 দফা ঘোষণা করেছে তার অন্যতম একটি প্রস্তাব হলো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রণয়ন। বিএনপির এই প্রস্তাব অনুযায়ী বিদ্যমান সংসদীয় কাঠামোর পাশাপাশি উচ্চকক্ষে বিভিন্ন পেশার বিশেষজ্ঞদের আইন প্রণয়নে ভূমিকা রাখার সুযোগ করে দেওয়া হবে। এসব বিশেষজ্ঞদের বিশেষ জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পরিচালনায় ক্ষমতার ভারসাম্য আনা সম্ভব হবে বলে তারা মনে করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি একটি ভাষণে বলেন, দেশে প্রথাগত রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন, কিন্তু দেশ গঠন, উন্নয়ন ও পরিচালনায় অংশগ্রহণ করতে চান এমন অসংখ্য জ্ঞানী গুণী শিক্ষক, শিল্প সাহিত্যিক, সাংবাদিক, গবেষক, চিকিৎসক, কারিগরি বিশেষজ্ঞ, মানবাধিকার কর্মী রয়েছেন। কিন্তু বর্তমান সাংবিধানিক কাঠামোয় তাদের পক্ষে সংসদের সদস্য হিসেবে অবদান রাখার সুযোগ নেই। তাদের সেবা আর অবদান দেশের কাজে লাগাতে বিএনপি পৃথিবীর অনেক দেশের মতো আমাদের দেশেও উচ্চকক্ষ সহ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা সংবিধানের সংযুক্ত দেখতে চায়। নির্বাচনের মাধ্যমে উচ্চকক্ষের সদস্যদের নির্বাচন করার পদ্ধতি যেসব দেশে রয়েছে তার মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের প্রতিটি থেকে 2 জন উচ্চকক্ষ অর্থাৎ সিনেটের সদস্য নির্বাচিত হন। সিনেটের মোট সদস্য সংখ্যা তাই 100। এখানে লক্ষ্য করার মতো বিষয়, জনসংখ্যা বা আয়তনে বড় বা ছোট হলেও সব অঙ্গরাজ্যের 2 জন করেই সিনেটর থাকেন। ছোট অঙ্গরাজ্যকে সমান গুরুত্ব দেওয়ার লক্ষ্য নিয়েই এই ব্যবস্থা রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র ছাড়া আর্জেন্টিনা, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়াতেও নির্বাচনের মাধ্যমে উচ্চকক্ষের সদস্যদের নির্বাচনের রীতি রয়েছে। জনগণের প্রত্যক্ষ ভোটে নয়, কিন্তু জনগণের নির্বাচিত অথবা রাষ্ট্রের প্রতিনিধিদের মাধ্যমে পরোক্ষ ভোটে উচ্চকক্ষের সদস্যদের নির্বাচন করে কয়েকটি দেশ।
এই দেশগুলোর মধ্যে জার্মানি, অস্ট্রিয়া ও ফ্রান্স অন্যতম। আমাদের প্রতিবেশী দেশ ভারতেও অঙ্গরাজ্য ও ইউনিয়ন টেরিটরির আইনসভাগুলোর ভোটে উচ্চকক্ষ রাজ্যসভার 238 জন সদস্য সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটে আনুপাতিক প্রতিনিধিত্ব নিয়মে নির্বাচিত হন।